স্বাধীনতার ৭৯ বছর পরে ভারত আজ ঠিক কোথায় দাঁড়িয়ে? ভারত কি এখন বিশ্বশক্তি, নাকি বিশ্বশক্তি হওয়ার লড়াই এখনো চলছে? দেখুন প্রিয় দর্শক, ভারতের সাফল্য নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কিছু কঠিন প্রশ্ন এখনো রয়েছে। অর্থনীতির আয়তন বেড়েছে, কিন্তু সাধারণ মানুষের আয় কতটা বেড়েছে? খাদ্য উৎপাদনের রেকর্ড হয়েছে, কিন্তু কৃষকের জীবন কতটা বদলেছে? ভারত চাঁদে পৌঁছেছে, কিন্তু শিক্ষিত তরুণদের জন্য ভালো কাজ কি তৈরি হয়েছে? প্রিয় দর্শক, আজ আমরা 3টি প্রশ্নের উত্তর খুঁজে আনার চেষ্টা করব। কোন লড়াইয়ে জিতে ভারত আজকের জায়গায় পৌঁছেছে? ভারতকে বিশ্বশক্তি বলার কারণ কি? এবং 2047 সালের মধ্যে উন্নত দেশ হতে গেলে ভারতকে আর কোন লড়াইগুলি জিততে হবে? আর শেষের দিকে আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গায় ফিরব। দেশ শক্তিশালী হয়েছে ঠিকই, কিন্তু সেই শক্তির সুফল সাধারণ ভারতীয়রা কতটা পাচ্ছে? জয় হিন্দ। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখছেন প্রথম কলকাতার স্বাধীনতা দিবসের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। কোথা থেকে শুরু হয়েছিল ভারতের যাত্রা? স্বাধীনতার সঙ্গে এসেছিল দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, খাদ্য সংকট, সাম্প্রদায়িক হিংসা, দারিদ্র্য আর দুর্বল শিল্প ব্যবস্থা। 1951 সালের প্রথম জনগণনায় ভারতের জনসংখ্যা ছিল প্রায় 36 কোটি। সাক্ষরতার হার ছিল মাত্র 18.3%, আর গড় আয়ু ছিল 32 বছরের কাছাকাছি। সেই ভারত আজ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। এত মানুষ কি ভারতের শক্তি, নাকি দেশের ওপর বিরাট চাপ? আর এই উত্তরটা নির্ভর করছে এই মানুষদের জন্য দেশ কতটা শিক্ষা, চিকিৎসা এবং কাজের ব্যবস্থা করতে পেরেছে এর ওপর। শিক্ষা ও কাজ দিতে পারলে এই জনসংখ্যাই ভারতের সবচেয়ে বড় শক্তি, আর না পারলে এই বিরাট জনসংখ্যাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় অর্থনৈতিক চাপ। এক সময় খাবারের জন্য অপেক্ষা করা দেশ আজ কোথায় দাঁড়িয়ে রয়েছে? প্রিয় দর্শক, স্বাধীনতার পর ভারতকে খাবার আমদানি করতে হতো, বিদেশি সাহায্যের দিকেও তাকিয়ে থাকতে হতো। 60-এর দশকের খাদ্য সংকট বুঝিয়ে দিয়েছিল দেশ স্বাধীন হলেও খাবারের জন্য অন্য দেশের ওপর নির্ভর থাকলে নিজের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। তারপর এলো সবুজ বিপ্লব। উন্নত বীজ এলো, সেচ বাড়লো, সারের ব্যবহার বাড়লো, বদলে গেল কৃষি ব্যবস্থা। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তৃতীয় অগ্রিম হিসেব বলছে 2025-2026 সালে ভারতে খাদ্যশস্য উৎপাদন প্রায় 37,66,00,000 টনে পৌঁছে গেছে। এটি স্বাধীন ভারতের বিরাট সাফল্য। কিন্তু প্রশ্ন হলো, উৎপাদন বাড়লেও কৃষকের আয় কতটা বেড়েছে? চাষের খরচ বেড়েছে, ফসলের দাম নিয়ে অভিযোগ রয়েছে। কখনো খরা, আবার কখনো অতিবৃষ্টি, আবার কখনো তীব্র তাপপ্রবাহ। ভারত খাবারের অভাব অনেকটাই কাটিয়েছে, কিন্তু কৃষকের ভবিষ্যৎ এখনো পুরোপুরি নিরাপদ করা সম্ভব হয়নি। শিক্ষা বেড়েছে, ভালো কাজের সুযোগ কি বেড়েছে? 1951 সালে ভারতের সাক্ষরতার হার ছিল 18.3%, অথচ 2011 সালের জনগণনায় তা 73% পৌঁছেছে। যদিও এই দুই জনগণনায় সাক্ষরতার মাপার নিয়ম ভিন্ন ছিল। দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বেড়েছে। আইআইটি, আইআইএম, এইমস এবং গবেষণা প্রতিষ্ঠান বিশ্বজুড়ে পরিচিতিও পেয়েছে। এবার তাহলে একজন সাধারণ তরুণের কথা ভাবুন তো। বহু বছর পড়াশোনা করে তিনি ডিগ্রি পেয়েছেন, তারপর এমন কাজ করতে বাধ্য হলেন যার সঙ্গে তার শিক্ষা বা দক্ষতার কোনো মিল নেই। সরকারি হিসেবে তিনি বেকার নন, কিন্তু তার সমস্যা কি সমাধান করতে পেরেছি? 2026 সালের জানুয়ারি থেকে মার্চে 15 বছর বা তার বেশি বয়সীদের বেকারত্বের হার ছিল 5%। কিন্তু শুধু কতজন কাজ করছেন সেই হিসেব যথেষ্ট নয় প্রিয় দর্শক। কাজটি কেমন, কত আয়, কাজটি স্থায়ী কিনা, শিক্ষার সঙ্গে কাজের মিল রয়েছে কিনা, সেসবও
দেখার বিষয় রয়েছে। ভারতের এখন শুধুমাত্র কাজ তৈরি করলে হবে না, বরং ভালো এবং স্থায়ী কাজ তৈরি করতে হবে। এবার বলবো সোনা বন্ধক রাখা দেশ থেকে বড় অর্থনীতির দেশ ভারত। 1991 সালে ভারতের বিদেশি মুদ্রা প্রায় ফুরিয়ে এসেছিল। পরিস্থিতি সামলাতে দেশকে সোনা বন্ধক রাখতে হয়েছিল। আর সেই সংকটের পরই শুরু হয় অর্থনীতির দরজা খোলার পালা। এরপরও অনেক বাধা এসেছে, কিন্তু ভারত থেমে থাকেনি। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের হিসেব বলছে 2025-2026 অর্থ বছরে ভারতের প্রকৃত জিডিপি বেড়েছে 7.7%। চলতি মূল্যে অর্থনীতির আয়তন হয়েছে প্রায় 346 লক্ষ কোটি টাকা। রিজার্ভ ব্যাংকের 7 আগস্টের তথ্য বলছে 31 জুলাই ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার ছিল প্রায় 692.9 বিলিয়ন ডলার। অর্থাৎ সোনা বন্ধক রাখা অবস্থা থেকে ভারত আজ বিশ্বের দ্রুত বেড়ে চলা বড় অর্থনীতিগুলোর একটিও। কিন্তু দেশের অর্থনীতি বড় হলেই দেশের প্রত্যেক মানুষ ধনী হয়ে যায় না প্রিয় দর্শক, কারণ এর সঙ্গে যুক্ত রয়েছে অনেকগুলো প্রশ্ন। যেমন সাধারণ মানুষের আয় কতটা বাড়লো, ভালো কাজ তৈরি হলো কিনা, শিক্ষা এবং চিকিৎসা কতটা সহজ হলো। এই প্রশ্নগুলোর উত্তরও খুঁজে দেখতে হবে। চাঁদে ভারত আর মাটিতে নতুন পরীক্ষা। চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি সফলভাবে নেমেছে। আদিত্য L1 সূর্য পর্যবেক্ষণ করছে। গগনযানের অভিযানের প্রস্তুতিও চলছে। ইউপিআই সাধারণ মানুষের টাকা লেনদেনের অভ্যাস পুরোপুরি বদলে দিয়েছে। ঔষধ, পরমাণু শক্তি, ক্ষেপণাস্ত্র, উপগ্রহ এবং আধুনিক প্রযুক্তিতে ভারত নিজের দক্ষতা প্রমাণ করেছে। কিন্তু প্রযুক্তির আসল লাভ তখনই প্রিয় দর্শক, যখন তা কৃষকের খরচ কমাবে, রোগীর চিকিৎসা সহজ করবে, পড়ুয়ার শিক্ষায় কাজে লাগবে, তরুণদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি হবে। চাঁদে পৌঁছানো ভারতের ক্ষমতার প্রমাণ। এবার সেই ক্ষমতা সাধারণ মানুষের জীবন বদলাতে পারে কিনা সেটারও প্রমাণ দেখাতে হবে। বিশ্ব ভারতের কথা শুনছে কেন? ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখছে, আবার রাশিয়ার সঙ্গেও পুরনো বন্ধুত্ব ধরে রেখেছে। ইউরোপের সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে, পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্ত করেছে, আবার উন্নয়নশীল দেশগুলির কথাও বলছে। কারণ ভারতের বাজার বিরাট, সামরিক শক্তি বেড়েছে, প্রযুক্তিতে ভারত এগিয়েছে। ভারত মহাসাগরেও আমাদের দেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্বের কাছে ভারতের গুরুত্ব বেড়েছে। এটা শুধু প্রশংসার কথা নয়, এর পেছনে দেশের অর্থনৈতিক, সামরিক এবং অবশ্যই রাজনৈতিক শক্তিও রয়েছে। তবে দূরের দেশের সঙ্গে সম্পর্ক যতটা জরুরি, প্রতিবেশীদের সঙ্গেও বিশ্বাস ধরে রাখা ঠিক ততটাই জরুরি। চীন সীমান্ত, পাকিস্তান থেকে সন্ত্রাসের আশঙ্কা এবং বাংলাদেশের বদলে যাওয়া পরিস্থিতি, সব দিকেই ভারতকে সতর্ক নজর রাখতে হবে। উল্টো যুক্তিটাও রয়েছে। সেটি কি? ভারতের সাফল্যের কথা বললে এক পক্ষ বেকারত্ব, কৃষক এবং বৈষম্যের কথা তুলছে, আবার দেশের সমস্যা নিয়ে প্রশ্ন তুললে আরেক পক্ষ বলছে ভারতের এত সাফল্য কি চোখে পড়ছে না? আমি বলবো দুটোই দেখতে হবে। চাঁদে পৌঁছানোর সাফল্যে আমরা গর্ব করব, আবার বেকার তরুণদের কথাও বলবো। রেকর্ড খাদ্য উৎপাদনে অবশ্যই গর্ব করব, আবার কৃষকের আয় নিয়েও প্রশ্ন তুলব। দেশের অগ্রগতি মানতে হবে, আর সেই অগ্রগতির সুফল কারা পাচ্ছেন সেটাও প্রশ্নের সামনে আনতে হবে। এবার বিশ্লেষণের শুরুতে যে জায়গাটির কথা বলেছিলাম, চলুন সেই জায়গাতে ঘুরিয়ে নিয়ে আসি। ৭৯ বছরে ভারত অনেক শক্তিশালী হয়েছে, কিন্তু সেই শক্তির সুফল কি দেশের সব মানুষের কাছে আদৌ পৌঁছচ্ছে? উত্তর এখনো পুরোপুরি পৌঁছচ্ছে না। দেশে বিদেশি মুদ্রার ভান্ডার বেড়েছে, কিন্তু বহু পরিবারের হাতে বিপদের সময় খরচ করার মতো সঞ্চয় নেই। ভারত মহাকাশে পৌঁছেছে, কিন্তু বহু শিক্ষিত তরুণ নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না। খাদ্য উৎপাদনে রেকর্ড হয়েছে, কিন্তু কৃষক এখনো দাম, ঋণ এবং আবহাওয়ার সঙ্গে লড়েই চলেছেন। আর এই তথ্যগুলো একসঙ্গে রাখলে আমার বিশ্লেষণ খুবই পরিষ্কার প্রিয় দর্শক। ভারতের সামনে এখন সবচেয়ে বড় কাজ দেশের অগ্রগতির সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে
পৌঁছে দেওয়া। আর সেটা হলেই ভারতকে বিশ্বশক্তি বলার প্রমাণ শুধু বিশ্বমঞ্চে নয় প্রিয় দর্শক, ভারতের সাধারণ মানুষের জীবনেও দেখা যাবে। তাহলে কি দাঁড়ালো? ভারত কি বিশ্বশক্তি? হ্যাঁ, অর্থনীতিতে, প্রযুক্তিতে, প্রতিরক্ষা এবং বিদেশ নীতিতে ভারত এখন বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তি। কিন্তু ভারত কি উন্নত দেশ হয়ে গিয়েছে? না, সেই পথ এখনো বাকি রয়েছে। 2047 সালের দিকে যেতে হলে অবশ্যই নজর রাখতে হবে ভালো কাজ, শিক্ষার মান, কৃষকের আয়, চিকিৎসা, বৈষম্য, সামাজিক ঐক্য এবং অবশ্যই সীমান্ত নিরাপত্তার দিকে। প্রিয় দর্শক, আজকে বিশেষ দিনে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতেই হচ্ছে। 2047 সালে আমরা কি শুধু একটি বড় অর্থনীতির ভারত চাই, নাকি এমন একটি ভারত চাই যেখানে দেশের একেবারে সাধারণ মানুষও উন্নয়নের সুফল পাবে? মনে রাখতে হবে, দেশের শক্তি শুধু তার টাকার ভাণ্ডারে থাকে না, বরং দেশের আসল শক্তি থাকে তার মানুষের মধ্যে। আর স্বাধীনতার সবচেয়ে বড় সাফল্য শুধু পতাকা উড়ানোতে নয়, বরং প্রতিটি ভারতীয়কে মাথা উঁচু করে বাঁচার সুযোগ দিতে হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত, কিংবা গোটা আলোচনার সঙ্গেই আপনি ভিন্নমত কিংবা সহমত হতে পারেন, আপনার মূল্যবান মন্তব্য মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে দিতে পারেন। নমস্কার।